রমজানের শেষ দিকের এক বিকেল, আকাশে হালকা মেঘের আনাগোনা, তবু রোদের তাপ তখনও পুরোপুরি মরেনি। ঢাকার পুরান অংশের একটা সরু গলি, চকবাজারের কাছে, যেখানে ইফতারের বাজার সেজে উঠেছে রঙিন সব পসরা নিয়ে, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর আর শরবতের সারি। বাতাসে মিশে আছে তেলে ভাজার গন্ধ, মানুষের ঘামের গন্ধ, আর অদ্ভুত এক প্রত্যাশার গন্ধ, যেন মাগরিবের আজান পড়লেই সব কষ্ট এক মুহূর্তে ধুয়ে যাবে। রফিক সাহেব বসে আছেন পুরনো একটা চায়ের দোকানের বাইরে, প্লাস্টিকের মোড়া টানা, হাতে ঠান্ডা পানির গ্লাস। বয়স 52-53 হবে। মাথার চুল অনেকটাই সাদা, চোখের কোণে ভাঁজ পড়েছে বছরের পর বছরে। পরনে সাদা পাঞ্জাবি, একটু হলুদ হয়ে আসা, তবু পরিষ্কার। জুতো জোড়া পুরনো কিন্তু মুছে রাখা। রফিক সাহেব মূলত বসে আছেন কারণ হাঁটতে পারছেন না। পায়ের হাঁটুতে ব্যথা, গত 2 বছর ধরে। ডাক্তার বলেছেন অপারেশন দরকার, কিন্তু সেই টাকা জমানো হয়নি এখনও। তিনি একটা বেসরকারি স্কুলে অঙ্কের শিক্ষক ছিলেন কারণ স্কুলটা বন্ধ হয়ে গেছে গত বছর। নতুন চাকরি মেলেনি, বয়স বেশি, হাঁটুর সমস্যা, দুয়ে মিলিয়ে দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। আজ তিনি বের হয়েছেন বাড়ি থেকে শুধু একটু বাইরের বাতাস খেতে। ঘরে থাকলে মাথার ভেতর চিন্তাগুলো ঘুরঘুর করে। বাড়ি ভাড়া বাকি 2 মাসের। ছেলে ঢাকার বাইরে কাজ করে, মাসে যা পাঠায় তাতে কোনো মতে চলে, কিন্তু জমে না। স্ত্রী কিছু বলেন না মুখে, তবু চোখে সেই প্রশ্ন থেকে যায়। রফিক সাহেব সেই প্রশ্নের উত্তর দিতে পারেন না, তাই এই বিকেলে রাস্তায় বেরিয়ে পড়েছেন। পাশের মোড়ায় বসলেন এক অচেনা লোক, বয়স 25 থেকে 30-এর মধ্যে। গায়ে একটা হালকা নীল শার্ট, হাতে একটা কালো ব্যাগ। চেহারায় ক্লান্তির ছাপ, কিন্তু চোখ দুটো উজ্জ্বল। সে একটু হাঁপ ছাড়ল বসতেই, তারপর রফিক সাহেবের দিকে তাকিয়ে একটু হাসল। অনেক ভিড়, লোকটা বলল। রফিক সাহেব মাথা নাড়লেন। ইফতারের সময় এরকমই হয়। আপনি কি এই এলাকার? না, মানে থাকি এখানে, তবে আগে থেকে না, বছর 15 হলো। লোকটা হাসল। আমিও তাই, আমার বাড়ি নোয়াখালী, এখানে চাকরি করি। রফিক সাহেব জিজ্ঞেস করলেন না কি চাকরি। এই বয়সে অন্যের চাকরির খোঁজ নেওয়া একটু বেখাপ্পা লাগে, বিশেষত যখন নিজের চাকরি নেই। কিছুক্ষণ চুপ। দুজনে দেখলেন রাস্তার ব্যস্ততা। একটা বাচ্চা ছেলে মাকে টানছে, মা খেজুর কিনছেন দরদাম করে। এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে হাঁটছেন লাঠিতে ভর দিয়ে। 3 জন তরুণ হাসতে হাসতে পেঁয়াজও কিনলেন। আপনি রোজা রেখেছেন? লোকটা জিজ্ঞেস করল। হ্যাঁ, আমিও, কিন্তু আজকে একটু কঠিন লাগছিল। দুপুরে অফিসে অনেক চাপ ছিল। সে একটু থামল। আপনি কি করেন? রফিক সাহেব একটু চুপ করে রইলেন। এই প্রশ্নটা এখন সবচেয়ে কঠিন। আগে শিক্ষকতা করতাম, এখন একটু বিরতিতে আছি। লোকটা মাথা নাড়ল, কোনো বাড়তি প্রশ্ন করল না। রফিক সাহেব কৃতজ্ঞ বোধ করলেন। শিক্ষকতা ভালো কাজ, লোকটা বলল, সত্যিকারের সরলতায়। আমার মাস্টার সাহেব ছিলেন ক্লাস 7-এ। তিনি না থাকলে আমি হয়তো পড়াশোনাই ছেড়ে দিতাম। গরিব ঘরের ছেলে, বাবা চাইতেন কাজে লাগি। মাস্টার সাহেব বাড়িতে গিয়ে বাবাকে বুঝিয়েছিলেন। রফিক সাহেব এবার একটু ঘুরে তাকালেন লোকটার দিকে। তারপর পড়েছি, ইঞ্জিনিয়ারিং করেছি, এখন একটা কোম্পানিতে কাজ করি। সে হাসল। মাস্টার সাহেব এখন কোথায় আছেন জানি না, ফোন নম্বর হারিয়ে ফেলেছি, কিন্তু দোয়া করি তার জন্য। রফিক সাহেবের বুকের ভেতর কোথাও একটা নড়াচড়া হলো। তিনি কতজন ছাত্র পড়িয়েছেন এতগুলো বছরে, কেউ কি তার জন্য এভাবে ভাবে? আপনার মাস্টার সাহেব ভালো মানুষ ছিলেন, রফিক সাহেব বললেন। ছিলেন না, আছেন। আমি বিশ্বাস করি তিনি ভালো আছেন। এই সরল বিশ্বাসটুকু রফিক সাহেবকে অদ্ভুতভাবে স্পর্শ করল। আকাশের রং পাল্টাতে শুরু করেছে, পশ্চিমে কমলা আভা ছড়িয়ে পড়ছে। ইফতারের আর বেশি দেরি নেই, দোকানগুলো আরও জমজমাট হয়ে উঠছে। আপনি কি একা আছেন এখানে? লোকটা জিজ্ঞেস করল। না, বাড়িতে স্ত্রী আছেন, তবে আজ একটু বের হয়েছিলাম। ইফতার কোথায় করবেন? বাড়িতেই যাব। লোকটা একটু ভাবল, তারপর বলল, আমার সাথে একটু ইফতার করবেন? আমি একা থাকি মেসে, আজকে বাইরে ইফতার করব ভেবেছিলাম। রফিক সাহেব একটু অবাক হলেন। এই অচেনা মানুষটা তাকে ইফতারের দাওয়াত দিচ্ছে। না না, আপনাকে কষ্ট দিতে চাই না। কষ্ট কিসের? রমজান মাসে একসাথে ইফতার করা তো বরকতের কাজ। লোকটা উঠে দাঁড়ালো। আসুন, ওই দোকানে ভালো খিচুড়ি বিক্রি হয়। রফিক সাহেব উঠলেন। হাঁটু একটু টনটন করল, কিন্তু উঠলেন। ওরা দুজন পাশাপাশি হাঁটলেন। একজন 50 বিপর্যস্ত মানুষ, আর একজন তরুণ যে নিজের অতীতে একজন শিক্ষকের কথা বুকে ধরে রেখেছে। দোকানে বসে ওরা অর্ডার দিলেন, খিচুড়ি, পেঁয়াজু, জিলাপি আর খেজুর। আপনার নাম জানা হয়নি, রফিক সাহেব বললেন। তানভীর আহমেদ। আমি রফিকুল ইসলাম। দুজনে হাসলেন।
এত সহজে পরিচয় হয়ে যায়, অথচ মানুষ কত দূরে দূরে থাকে। তানভীর বলল, আপনি কোন বিষয়ে পড়াতেন? অঙ্ক। অঙ্ক? তানভীর একটু উৎসাহিত হলো। আমারও অঙ্ক প্রিয় ছিল। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন এগুলো আমার কাছে মজার লাগত। রফিক সাহেব হাসলেন। এখনও মজার। সমস্যা সমাধানের একটাই পথ নেই, অনেক পথ আছে। জীবনের মতো, তানভীর বলল। রফিক সাহেব একটু চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ, জীবনের মতো। আজান পড়ল। মাগরিবের আজান। সারাদিনের রোজার পর সেই সুর, কানে নয়, যেন বুকের ভেতরে গিয়ে বাজে। রাস্তার সবাই থামল, দোকানদাররা থামলেন, রোজাদাররা হাত তুললেন দোয়ার জন্য। রফিক সাহেবও হাত তুললেন। এই মুহূর্তে তার মাথায় ভাড়ার কথা নেই, হাঁটুর ব্যথা নেই, চাকরির চিন্তা নেই। শুধু আছে এই নিঃশ্বাস, এই আকাশ, এই আজানের সুর, আর পাশে বসা এক অচেনা মানুষের উষ্ণতা। খেজুর মুখে দিলেন, মিষ্টি। বিসমিল্লা, তানভীর বলল। বিসমিল্লা, রফিক সাহেব বললেন। খেতে খেতে কথা হলো। তানভীর বলল তার বাবার কথা, কৃষক, ধান চাষ করেন এখনও। রফিক সাহেব বললেন তার ছাত্র জীবনের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, স্বপ্ন ছিল বড় কিছু করবেন, হয়নি সেভাবে। কিন্তু কয়েক হাজার ছাত্রকে অঙ্ক শিখিয়েছেন, সেটা কি কম? কম না, তানভীর বলল দৃঢ়ভাবে। আমার মাস্টার সাহেবও হয়তো নিজেকে ছোট ভাবেন, কিন্তু আমার জীবনের অনেকটাই তার কারণে। রফিক সাহেব চুপ করে রইলেন, গলার কাছে কিছু একটা আটকে গেছে। কখনো কি মনে হয় সব বৃথা? রফিক সাহেব জিজ্ঞেস করলেন, নিজেও বুঝলেন না কেন করলেন। তানভীর একটু ভাবল, মনে হয়, কিন্তু তারপর মনে হয় যত মানুষের জীবনে কোনো একটা ভালো কাজ করেছি সেটা কোথাও না কোথাও থেকে যায়, মানুষ ভুলে গেলেও থেকে যায়। রফিক সাহেব আকাশের দিকে তাকালেন। সন্ধ্যা নেমে আসছে, একটা তারা উঠেছে পশ্চিমে। আপনি ভালো কথা বলেন, তিনি বললেন। শিখেছি, তানভীর হাসল, মাস্টার সাহেবদের কাছ থেকে। খাওয়া শেষ হলো, হিসেব দিতে গেলেন রফিক সাহেব। না না, তানভীর হাত সরিয়ে দিল। আজকে আমার পক্ষ থেকে অনুমতি দিন। রফিক সাহেব বাধা দিলেন না। দিলে কোথাও একটা অপমান হতো, সেটা তানভীরের জন্য, রফিক সাহেবের নিজের জন্য নয়। এই মানুষটা নিজের ইচ্ছায় দিচ্ছে, দয়া করে নয়। বেরিয়ে এলেন দুজনে। রাস্তায় এখন নামাজের পর মানুষের ঢল। কোন দিকে যাবেন? তানভীর জিজ্ঞেস করল। ওই দিকে, বা দিকে। আমি ডানে, মেস ওদিকে। দুজনে দাঁড়ালেন একটু। সন্ধ্যার আলোয় রাস্তা ভেসে যাচ্ছে। ভালো থাকবেন, তানভীর বলল। আপনিও। রফিক সাহেব একটু থামলেন, তারপর বললেন, আপনার সেই মাস্টার সাহেব, তাকে যদি কোনোদিন খুঁজে পান বলবেন তার কাজ বৃথা যায়নি। তানভীর একটু অবাক হলো, তারপর বুঝল। বলবো, সে বলল। আর আপনার ছাত্রদের কেউ একজন হয়তো আজও আপনার জন্য দোয়া করছে, জেনে রাখুন। রফিক সাহেব কিছু বললেন না, শুধু মাথা নাড়ালেন। দুটো মানুষ দুদিকে হাঁটল, ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। রফিক সাহেব হাঁটছেন, হাঁটু টনটন করছে, তবু পা চলছে। বাড়ি ফিরছেন। স্ত্রীর চোখের সেই প্রশ্নের উত্তর আজও নেই। ভাড়া বাকি আছে, চাকরি নেই। কিন্তু আজ বিকেলে একটা অচেনা মানুষ বলেছে শিক্ষকতা ভালো কাজ, বলেছে তার মাস্টার সাহেব ভালো আছেন, এই বিশ্বাস সে রাখে। বলেছে কাজ বৃথা যায় না। এতটুকুই কি যথেষ্ট? হয়তো না, হয়তো হ্যাঁ। রফিক সাহেব আকাশের দিকে তাকালেন। তারাটা এখনও আছে। রমজানের আকাশে তারাগুলো একটু বেশি উজ্জ্বল লাগে, অন্তত তার তাই মনে হয়। গলির মোড়ে এসে তিনি একটু থামলেন। পকেট থেকে ফোন বের করলেন, ছেলেকে ডায়াল করলেন। বাবা? হ্যাঁ। ভালো আছিস? ভালো। তুমি? ভালো আছি। একটু থামলেন। আজ বাইরে একজনের সাথে ইফতার করলাম, ভালো মানুষ ছিল। কে ছিল? অচেনা কেউ, তবে ভালো মানুষ। ছেলে হাসলো ওপাশ থেকে। ভালো। তুমি বাড়ি যাচ্ছ? যাচ্ছি। তোর মাকে বলিস ফোন করবি। বলবো। সাবধানে যাও বাবা। ফোন রাখলেন। রফিক সাহেব হাঁটলেন পুরনো গলির পাথর মারিয়ে, ল্যাম্পপোস্টের হলুদ আলোয়, রমজানের রাতের হাওয়ায়। তার নাম কেউ জানে না এই শহরে, বেশিরভাগ মানুষ। কিন্তু কোথাও না কোথাও কেউ একজন হয়তো আজও তার জন্য দোয়া করছে। একজন ছাত্র হয়তো অঙ্কের সমস্যা মেলাতে মেলাতে মনে করছে সেই মাস্টারকে, যিনি শিখিয়েছিলেন একটাই পথ না, অনেক পথ আছে। এটুকু সত্যি, এটুকু থাকে। আর এই রমজানের সন্ধ্যায় একটা অচেনা মানুষের সাথে ইফতার করে রফিক সাহেব অনুভব করলেন মানুষ আসলে একা না। ভিড়ের ভেতরেও না, শূন্যতার ভেতরেও না, কোথাও না কোথাও কেউ না কেউ আছে। শুধু বসতে হয় একটু, পুরনো চায়ের দোকানের বাইরে, ইফতারের আগের সেই বিকেলে।